ওরে কি ডেট নেই কারো? 6 থেকে শুরু হলে 11 তারিখ পর্যন্ত বোধহয় তোমাদের ভাইবা হবে, তাই তো? 11 তারিখ কি বার? বৃহস্পতিবার কি বার? আমার সামনে কোনো ক্যালেন্ডার নাই, তাই বলতে পারছি না। 11 তারিখ সোমবার। আর জোরে জোরে, আমি কি আমার কানে কম শুনি না তোমাদের সাউন্ড কম? ম্যাম 11 তারিখ বৃহস্পতিবার পড়ে ম্যাম। এই তো ডিবেটারের গলা হচ্ছে ভরা থাকবে, তাই না? ম্যাম 15 তারিখ বলে তাইলে ভালো হয়। 6 তারিখ? 15 তারিখ ম্যাম। 15 তারিখ কি বার? ম্যাম সোমবার। ঠিক আছে, তাহলে 15 তারিখ নেব। জি ম্যাম। ঠিক আছে, অলরাইট। তাহলে তোমরা অ্যাজিউমিং ডেট করে রাখো, আমি প্রশ্ন করব, যেটা হচ্ছে যে 15 তারিখ আমরা রিটেন পরীক্ষা নেব। ঠিক আছে, 3 ঘন্টার কিন্তু টাইম তো 3 ঘন্টা হয়, জানো তো? 1 ঘন্টা পরীক্ষা দিবে না, 3 ঘন্টায়। দেড় ঘন্টার পরীক্ষা দাও। অসপি আধা এমসিকিউ আধা ঘন্টা আর 1 ঘন্টা হচ্ছে রিটেন। ঠিক আছে, তাহলে শুরু করি আমরা। হ্যাঁ, রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের প্রথম যেটা, সেটা হচ্ছে রেসপিরেশনের বাইরে প্রথমে যেটা জিজ্ঞেস করবো আমরা, সেটা হচ্ছে রেসপিরেশন কাকে বলে। জানো সবাই? রেসপিরেশনের টাইপস কত? রেসপিরেশনের এক্সটার্নাল, ইন্টারনাল রেসপিরেশন জানি আমরা। তারপরে যেটা হচ্ছে রেসপিরেশনের ফেজ কয়টা? তোমরা কিন্তু টাইপের সাথে ফেজ গুলো গোলমাল করে ফেলো। টাইপের সাথে ফেজ গোলমাল করে ফেলো। টাইপ আর ফেজ আলাদা। টাইপটা হচ্ছে এক্সটার্নাল আর ইন্টারনাল রেসপিরেশন, আর ফেজের ক্ষেত্রে হবে ইন্সপিরেশন আর এক্সপিরেশন। ঠিক আছে, ইন্সপিরেশন আর এক্সপিরেশন। ইন্সপিরেশনের টাইম কত? ইন্সপিরেশনের টাইম কত? এক্সপিরেশনের টাইম কত? টোটাল রেসপিরেশনের টাইম কত? 3 সেকেন্ড। 2 সেকেন্ড ইন্সপিরেশন, এক্সপিরেশন 3 সেকেন্ড, টোটাল 5 সেকেন্ড হচ্ছে রেসপিরেশনের টাইম। গুড। এখন যেটা, সেটা হচ্ছে যে ভেন্টিলেশন কাকে বলে? ভেন্টিলেশন কাকে বলে? ভেন্টিলেশন কয় ধরনের হয়? অ্যালভিওলার এবং পালমোনারি ভেন্টিলেশনের পার্থক্য কি? এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? অ্যালভিওলার আর পালমোনারি ভেন্টিলেশনের? এটা না পারলে হবে না। কোনো দ্বিমত আছে? কোনো সন্দেহ বা কোনো কিছু বলতে হবে? বুঝে সবাই তো অ্যালভিওলার আর পালমোনারি ভেন্টিলেশন পড়িয়েছি। আরেকবার বললে ভালো হয়। তাহলে তো আবার পুরো রেসপিরেটরি সিস্টেম করাতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা বলছি যে ভেন্টিলেশন মানে কি? ইন এন্ড আউট, যে আমাদের যে বাতাস সেটা আসা এবং যাওয়া, এটাই হচ্ছে ভেন্টিলেশন। ভেন্টিলেশনকে আমরা বলছি দুই ভাগে, একটা হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশন, একটা হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন। অ্যালভিওলার ভেন্টিলেশনে হচ্ছে, আর পালমোনারি ভেন্টিলেশন কি? টোটাল যে পরিমাণ বাতাস আমাদের লাংসে প্রবেশ করে, অর্থাৎ নাক থেকে শুরু করে একেবারে অ্যালভিওলার পর্যন্ত যে পরিমাণ বাতাস আছে, সেই পরিমাণ বাতাসটা হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশন। পালমোনারি ভেন্টিলেশন টোটাল প্রতি মিনিটে আমি যে পরিমাণ, প্রতি ব্রেথে আমি যে পরিমাণ বাতাস নিচ্ছি, টোটাল অ্যামাউন্টটা হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন। অ্যালভিওলার ভেন্টিলেশন কি? ওই ভেন্টিলেশন, ওই পালমোনারি ভেন্টিলেশনের মধ্যে, এয়ারের মধ্যে যেটুকু এয়ার শুধুমাত্র রেসপিরেশনের অংশ নেয়, এক্সচেঞ্জে, রেসপিরেটরি এক্সচেঞ্জে অংশ নেয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জে হয়, সেইটুকুকে আমরা বলতেছি অ্যালভিওলার ভেন্টিলেশন। অর্থাৎ পালমোনারি ভেন্টিলেশনে এক্সচেঞ্জেবল গ্যাস, নন এক্সচেঞ্জেবল গ্যাস দুটোই থাকে, আর অ্যালভিওলার ভেন্টিলেশন শুধু এক্সচেঞ্জেবল গ্যাস। অর্থাৎ অ্যালভিওলাই যেটা থাকে, অ্যালভিওলাসে যেটা থাকতেছে, সেইটা হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশন। অ্যালভিওলাই যেটা হচ্ছে অ্যাক্টিভ অ্যালভিওলাই, আর পালমোনারি ভেন্টিলেশন নোজ থেকে শুরু করে একেবারে অ্যালভিওলাই পর্যন্ত টোটাল যা হচ্ছে সেটা হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশন। সো এটা অ্যালভিওলার পালমোনারি ভেন্টিলেশনের পার্থক্য তোমরা জানো টোটালটা। তার মানে অ্যালভিওলার ভেন্টিলেশন, পালমোনারি ভেন্টিলেশন ডেড স্পেস না নেই? আছে আছে। পালমোনারি ভেন্টিলেশন, অ্যালভিওলার ভেন্টিলেশন ডেড স্পেস ইনক্লুডেড, আর অ্যালভিওলার ভেন্টিলেশন পালমোনারি ডেড স্পেসটা এক্সক্লুডেড, ওটাতে অ্যাড নাই। এজন্য আমরা যখন হচ্ছে ইকুয়েশন করি, পালমোনারি ভেন্টিলেশন ইকুয়ালস টু কি? পালমোনারি ভেন্টিলেশন ইকুয়ালস টু কি? অ্যালভিওলার ভেন্টিলেশন প্লাস ডেড স্পেস। আইডিয়াল ভলিউম ইনটু টোটাল রেসপিরেটরি রেট। না, এখানে ঠিক আছে।
একটু ধরো, গেটটা লাগাও, গেট লাগিয়ে করো, অসুবিধা নেই, ঠিক আছে? না না, আমার ক্লাস নিয়ে নেবে, কারণ হচ্ছে ভাইয়ার ঘরে পিছনে প্রচুর গেলাম, ঠিক আছে? ভেন্টিলেশন আর পালমোনারি ভেন্টিলেশন এটা বলতে ডেড স্পেসটা সিক্রেট থাকে। ঠিক হচ্ছে পালমোনারি ভেন্টিলেশনের ক্ষেত্রে টাইডাল ভলিউম ইনটু রেসপিরেটরি রেস্ট, অ্যালভিওলার ভেন্টিলেশন হচ্ছে টাইডাল ভলিউম থেকে ডেড স্পেসটা মাইনাস হবে ইনটু রেসপিরেটরি রেট। তাহলে ডেড স্পেস কতটুকু? 150 ml 150 ml, ঠিক আছে? ডেড স্পেস কতটুকু? ডেড স্পেস কতটুকু? কোথা থেকে কোন পর্যন্ত? ডেড স্পেস কত ধরনের হয়? স্টিল থেকে টার্মিনাল ব্রঙ্কিয়াল পর্যন্ত। টার্মিনাল ব্রঙ্কিয়াল ফিজিওলজিক্যাল অ্যানাটমিক্যাল দুই ধরনের হবে, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা অ্যানাটমিক্যাল। তাহলে ফিজিওলজিক্যাল আর অ্যানাটমিক্যাল ডেড স্পেসের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, দুইটাই সমান থাকে। নরমালি যদি কোনো অ্যালভিওলার নষ্ট না হয় তখন দুইটাই সমান প্যাথোলজিক্যাল থাকে। কন্ডিশনের ক্ষেত্রে হ্যাঁ বলবি নরমাল পারসনের ক্ষেত্রে, নরমাল পারসনের ক্ষেত্রে অ্যানাটমিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল সেম। ডিজিজ পারসনের ক্ষেত্রে কারো যদি ইনঅ্যাক্টিভ অ্যালভিওলার পরিমাণ বেড়ে যায়, যেমন অ্যাজমাতে অথবা সিওপিডিতে, লাংসের কোনো নিউমোনিয়া হলো, অ্যালভিওলার গুলো কাজ করতে পারছে না, যে কাজগুলো করতে পারবেন না তারা ইনঅ্যাক্টিভ, তার মানে ওখানে ডেড স্পেস হচ্ছে। তাহলে সেক্ষেত্রে ফিজিওলজিক্যাল ডেড স্পেস সমান হবে অ্যানাটমিক্যাল ডেড স্পেস প্লাস ইনঅ্যাক্টিভ অ্যালভিওলাই। অ্যানাটমিক্যাল ডেড স্পেস প্লাস ইনঅ্যাক্টিভ অ্যালভিওলাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যালভিওলার পালমোনারি ভেন্টিলেশন গেল। এরপরে যেটা আচ্ছা ঠিক আছে, আচ্ছা যেটা বলছিলাম এরপরে তাহলে গেল। এবার হচ্ছে স্পাইরোগ্রাম। স্পাইরোগ্রাম will be a name the volumes and capacities of the lung. লাংসে কি কি ভলিউম আছে, ক্যাপাসিটিস আছে, জানো সবাই? কি কি ভলিউম আছে? ভলিউম কি কি আছে? টাইডাল ভলিউম, টাইডাল ভলিউম, রেসিডুয়াল ভলিউম, টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর রেসিডুয়াল ভলিউম। তারপরে ক্যাপাসিটি কি কি আছে? ক্যাপাসিটি কাকে বলতেছি? ক্যাপাসিটি কখন হয়? দুবার ততোধিক ভলিউমের যোগফল। দুই বা তার চেয়ে বেশি, যদি দুই বা তার চেয়ে বেশি ভলিউমকে এক করে আমরা হচ্ছে ক্যাপাসিটি পাই। তাহলে ক্যাপাসিটি কি কি আছে? ক্যাপাসিটি কি কি আছে? ইন্সপিরেটরি রিজার্ভ ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি, তাই তো? আচ্ছা এখন টাইডাল ভলিউম কতটুকু? টাইডাল ভলিউম বলতে কি বোঝায়? 500 ml। নরমাল নরমাল ব্রিথের ক্ষেত্রে যতটুকু ইন্সপায়ার বা এক্সপায়ার করবে। হ্যাঁ সেটা তো প্রথম টাইট মানে জোয়ারের মতো আসছে যাচ্ছে। সো এই যে নরমাল রেসপিরেশন সময় আমরা হচ্ছে যতটুকু নিচ্ছি বা ছাড়ছি এমনটাকে আমরা বলতেছি টাইডাল ভলিউম। কতটুকু এমন? কত? 500 ml, 500 ml, ঠিক আছে? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম কতটুকু? 3000 ml। ইন্সপিরেটরি রিজার্ভ বলতে কি বুঝাই আমরা? টাইডাল ভলিউমের পরেও আমরা একজন মানুষ শ্বাস নিলাম, নেওয়ার পরে আরো নিতে পারি, আমি আরো ক্যাপাসিটি আছে, নিলাম। তাহলে টাইডাল ভলিউমের পরেও যে পরিমাণ হচ্ছে রেসপিরেশন হচ্ছে গ্যাস আমি নিতে পারি, ইন্সপায়ার করতে পারি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম 3000। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কি? টাইডাল ভলিউমের পরেও যতটুকু এক্সপায়ার করতে পারি ততটুকু, তাই তো? কতটুকু পরিমাণ? কত? 1100 মিলিলিটার, 1100 ml। কত? 1100, ঠিক আছে। এবার বলো রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম বলতে কি বুঝো? পরিমাণ এয়ার অলওয়েজ লাংসের ভিতরে যে পরিমাণ এয়ার থাকে, অর্থাৎ এই এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম অর্থাৎ টোটাল ফোর্সফুল এক্সপিরেশনের পরও যে পরিমাণ এয়ার লাংসে থেকে যাবে সেটাকে আমরা বলতেছি রেসিডুয়াল। রেসিডুয়াল ভলিউম। ইম্পর্টেন্স কি রেসিডুয়াল ভলিউমের?
It prevent the collapsing of lung. লাং কোলাপস হবে। তাহলে প্রশ্ন হচ্ছে লাং আর কি কারণে কোলাপস করবে না? আর Absence কি of কারণে লাং surfactant. কোলাপস করবে না? প্রেজেন্স অফ সারফেক্টেন্ট। Surfactant. তারপরে Negative Negative interpleural pressure. তাহলে রেসিডুয়াল ভলিউম pressure and Surfactant. residual আর হচ্ছে নেগেটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেসার। তাহলে এখন কথা হচ্ছে লাংসে আর কি কি প্রেসার আছে? লাংসে কি কি প্রেসার আছে? এগুলো সব মধ্যে পড়ার সময় বারবার করে বলছি। intrapleural, intraalveolar, আর হচ্ছে ম্যাম ট্রান্সপ্লান্ট। তাহলে ইন্ট্রাপ্লুরাল প্রেসার, ইন্ট্রাঅ্যালভিওলার প্রেসার এন্ড ট্রান্সপালমোনারি প্রেসার। ট্রান্সপালমোনারি প্রেসার কিভাবে পাই? ম্যাম দুইটার intraalveolar pressure থেকে ডিফারেন্স। হ্যাঁ, ডিফারেন্সটাই হচ্ছে ট্রান্সপালমোনারি প্রেসার। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে ক্যাপাসিটিতে আসতেছি। প্রথমে আমরা বলছিলাম ইন্সপিরেটরি রিজার্ভ, ইন্সপিরেটরি ক্যাপাসিটি কি দিয়ে বের করি? কোনটা কোনটা যোগ করলে হয়? tidal volume plus Volume inspiratory plus reserve inspiratory reserve volume. ইন্সপিরেটরি কত পরিমাণ কত তাহলে? 3500 আচ্ছা, তাহলে ফাংশন, তাহলে রেসিডুয়াল ক্যাপাসিটি কি? ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কি? Expiratory কোনটা? reserve volume plus residual volume. হ্যাঁ, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম। কত পরিমাণ কত? 2000 তারা কিন্তু হয়ে যাচ্ছে 2300 মিলিলিটার। 2300, 1100 আর 1200 যোগ 2300 এমএল। আচ্ছা, এখন বলো ভাইটাল ক্যাপাসিটি কি জিনিস? হোয়াট ইজ ভাইটাল ক্যাপাসিটি? Is the volume Inspiratory of reserve volume plus tidal volume plus expiratory reserve volume. তাহলে শুধুমাত্র রেসিডুয়াল ভলিউম বাদ দিয়ে বাকি যে কটা আছে সবগুলোকে যোগ করলে আমরা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি পাবো, তাই তো? ভাইটাল ক্যাপাসিটি বলতে কি বুঝে? সংজ্ঞাটা খুব জরুরি। সংজ্ঞা তো সহজে বলতে বলি না, বাট এই ভাইটাল ক্যাপাসিটি সংজ্ঞা জরুরি। কি আছে বলো? ইন্সপিরেশনের পরেও যত জোরে বাতাস বের করতে পারবি। ফোর্সফুল, একটা ফোর্সফুল ইন্সপিরেশন নেওয়ার পরেও নেওয়ার পরে আমি যে ফোর্সফুলি এক্সপিয়ারটা করি, সেই এক্সপিয়ারটা একটুটাকে আমরা বলতেছি ভাইটাল ক্যাপাসিটি। তাহলে ভাইটাল ক্যাপাসিটি পরিমাণ কত? 4600 4600। টোটাল লাং ক্যাপাসিটি সবকটা ভলিউমের যোগফল। সবগুলোর যোগফল। আচ্ছা, এই ভলিউম আর ক্যাপাসিটির মধ্যে কোনটা মেজার করা সম্ভব না? Residual volume, কোনটা? functional lung volume. হ্যাঁ, রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম মেজার করা সম্ভব না, এটা আমরা ক্যালকুলেট করে বের করতে হয়। ঠিক আছে? ক্যালকুলেট করে তারপরে বের করা লাগে, কারণ কোনো কিছু লাংস থেকে একেবারে টেনে হচ্ছে কোনো মেশিন দেওয়া ছাড়া একেবারে লাংসটাকে জিরো ইয়ার করা যায় না। আচ্ছা, ভাইটাল ক্যাপাসিটি কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? ভাইটাল ক্যাপাসিটি কি কি কত চা দিছে? ভাইটাল ক্যাপাসিটি কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে বলো? Force of function of respiratory muscle, elastic condition of lung, গুড। age, sex, ম্যাম সারফেস এরিয়া, surface area, posture, তাহলে কাদের anatomical বেশি, build ফিমেল of না মেল? chest. এজের ব্যাপারটা কি আর সেক্সের ব্যাপারটা কি? ইয়াংয়ের ক্ষেত্রে বেশি হয় আর মেলের ক্ষেত্রে বেশি হয়, আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 20 কেন থেকে কম? 25%। কেন? কজ ম্যাম লেস সারফেস এরিয়া, কনফারেন্সিং কেজ। সারফেস আর এরিয়া muscular strength, বলি না, মাসল muscular স্ট্রেংথ। strength ফিমেলের ক্ষেত্রে ওই রিলেটেড মাসেল স্ট্রেংথ গুলো বেশি থাকে। কম থাকে। সে কারণ নরমালি মেয়েদের হচ্ছে বেশি হতে পারে না? মেলের বেশি থাকে, কিন্তু অ্যাথলেট মেয়েদের অনেক বেশি হতে পারে ছেলেদের থেকে। হ্যাঁ, এক্সারসাইজের উপর ডিপেন্ড করে। সো অ্যাথলেট যারা আছে তাদের ক্ষেত্রে মেয়েদেরও ছেলেদের চেয়ে বেশি হতে পারে, ছেলেদের মতো হতে পারে, এটা কোনো বিষয় না, তাই তো? এখন আমরা আগে যেটা পড়ে আসিনি সেটা হচ্ছে রেসপিরেশনের মেকানিজম, সবাই জানো তাই না? রেসপিরেশনের মেকানিজম তার বলা লাগবে না? বলা লাগবে। কয় ধরনের সেল আছে রেসপিরেটরি অ্যালভিওলাই? অ্যালভিওলাই কয় ধরনের সেল আছে?
কয় ধরনের? ম্যাম তিন ধরনের। টাইপ 1 নিউমোসাইট টাইপ 2 টাইপ 2 নিউমোসাইট আর ম্যাক্রোফেজ। টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউক্লিওসাইট আর অ্যালভিওলার ম্যাক্রোফেজ। সারফেক্ট্যান্ট কোথা থেকে সিক্রেট হয়? টাইপ 2 নিউমোসাইট থেকে। টাইপ 1 নিউমোসাইট তাহলে কি করে? গ্যাসিয়াস এক্সচেঞ্জ গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে। আর অ্যালভিওলার ম্যাক্রোফেজ কি কাজ করে? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস। এটা ছিল যাতে সেটাকে ক্লিয়ার করে, তাই তো? এখন বলি ইম্পর্টেন্স অফ ডেড স্পেস। ডেড স্পেস কেন লাগবে? Importance of dead space. Air কন্ডাকশন conditioning, not conduction. Air conditioning. Air conditioning এর আন্ডারে কি কি আছে? Air conditioning এর আন্ডারে কি কি আছে? হিউমিডিফিকেশন অফ এয়ার, এয়ারের টেম্পারেচার আর মাইক্রো অর্গানিজম কিছু থাকে সেগুলো। হ্যাঁ, তিনটা জিনিস করে সাধারণত। হিউমিডিফিকেশন করা, ময়েশ্চারাইজিং করা যেটা, তারপর হচ্ছে টেম্পারেচার মেইনটেইন করা, বেশি থাকলে কম হবে, কম করলে বেশি হবে, আর সেটা হচ্ছে ডাস্ট পার্টিকেল গুলোকে সরিয়ে নেওয়া, তাই তো? ট্র্যাপিং করা। এই কাজটা হচ্ছে এয়ার কন্ডিশনিং। আচ্ছা, যদি কারো ধরো মনে করো এই যে অনেক সময় হয় না গলা কেটে ফেলে, একটা লোকের শত্রুরা ধরে গলাটা কেটে ফেললো, তাহলে তার কি সমস্যা হলো এখন বলো তো? কি সমস্যা হবে? কি সমস্যা হবে কারো যদি গলা কেটে ফেলা হয়? মনে নেই, বেঁচে আছে, অনেকেই তো কেটে ফেলে গলা। কি হলো, কি হবে বলো? কি প্রবলেম হবে? রেজওয়ান বলো। ওদের হচ্ছে এয়ার কন্ডিশনিং হবে না। এয়ার কন্ডিশনিং হবে না, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হবে না, বলো কি হবে? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হবে না। অ্যাডাম স্যাপেল কাটা পড়বে। তাতে কি হবে? সৌন্দর্য নষ্ট হবে? হ্যাঁ ম্যাম, জীবাণু ঢুকে যাবে, ডাস্ট পার্টিকেল গুলা। এখন কি আমি ক্লাস নিতে পারবো? কেউ এসে আমার গলা কেটে দিলে কথা বলতে পারবো? ভোকাল কর্ড থাকবে? কথাই বলতে পারে। কথাই তো বলতে পারবো, সেটা বলতেছে না। কথা বলতে পারবো না, কারণ আমার তো ভোকাল কর্ডের আগে জায়গা, বাতাস তখন যেতেই পারবে না। ভোকাল কর্ড কাজ করবে কি করে? কথা বলা সম্ভব না। তো এই যে আমরা যখন কেটে ফেলে, আমরা একটা টিউবেক্টমি করি এখানে, হ্যাঁ, এই গলার এইখানে একটা গোল গোল গর্ত করে ওখানে একটা টিউব ঢুকিয়ে দিই, যাতে বাতাসটা এখান থেকে সরাসরি এইখানে নেয়। তাতে কি সমস্যা হবে? তাতে কি সমস্যা হবে? কি সমস্যা হবে বলো? আরে ময়েশ্চারাইজিং পারবে না, আমার তো ডেড স্পেস নাই। তখন এগুলোর পার্সনকে কি করা হয় জানো? একটা ওই যে কাপড় অথবা টিস্যু ভিজিয়ে সবসময় ওই টিউবটার উপর দিয়ে রাখা হয় ময়েশ্চারাইজিং এর কাজ করার জন্য। দেখেছো? এখনই তো মনে হয় টিউবেক্টমি করা, যখন এটাকে ট্রাকেস্টমি বলা হয়, টিউবেক্টমি বলা উচিত না, ট্রাকেস্টমি বলা হয়। সেই ট্রাকেস্টমি করা পেশেন্ট দেখলে বুঝতে পারবে কি কষ্টে। আচ্ছা, সেটা দেওয়া হয় যাতে ময়েশ্চারটা বাইরে থেকে যে যাচ্ছে এয়ারটা, সেটা ফিল্টারিংও হয়, ময়েশ্চারাইজিংটাও হয়। আচ্ছা, তাহলে আমাদের ডেড স্পেস সম্বন্ধে আমাদের মোটামুটি ভালো। রেসপিরেটরি ইউনিট কি? রেসপিরেটরি ইউনিট রেসপিরেটরি ব্রঙ্কিউল টু অ্যালভিওলাই। অ্যালভিওলাই পর্যন্ত যে অংশটা, সেটা হচ্ছে রেসপিরেটরি ইউনিট। রেসপিরেটরি মেমব্রেন কয়টা লেয়ার আছে? আজকে কিন্তু পড়া শেষ, ভাইবা আর পড়া লাগবে না। রেসপিরেটরি মেমব্রেনের কয়টা লেয়ার? কয়টা লেয়ার কি কি? রেসপিরেটরি মেমব্রেনের লেয়ার, ফ্লুইডস এন্ড সারফেক্টেন্ট লেয়ার, তারপরে অ্যালভিওলার এপিথেলিয়াম লেয়ার, তারপরে এপিথেলিয়াম বেসমেন্ট মেমব্রেন, তারপর ইন্টারস্টিশিয়াল স্পেস, ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, ক্যাপিলারি এন্ডোথেলিয়াল লেয়ার। গুড। এখন বলো গ্যাসিয়াস এক্সচেঞ্জ কি ফ্যাক্টরের উপরে, মেমব্রেনের কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে? থিকনেসের উপরে, থিকনেস বাড়লে তারপরে সারফেস এরিয়া। এক্সচেঞ্জ কমবে না বাড়বে? কমবে ম্যাম, থিকনেস বাড়লে কমবে। থিকনেস বাড়লে কমবে। আচ্ছা, তারপরে সারফেস এরিয়া, প্রেসার ডিফারেন্স। সারফেস এরিয়া বাড়লে বাড়বে ম্যাম, বাড়বে ডিরেক্টলি প্রপোর্শনাল। প্রপোর্শনাল। ডিরেক্টলি প্রপোর্শনাল। আর
গ্যাসিয়াস প্রেসার ডিফারেন্স বাড়লে বাড়বে। সলিবিলিটি সলিবিলিটি কি হবে? ম্যাম সলিবিলিটি বাড়লে কমে যাবে। আরে সলিবিলিটি বলতে কি বুঝো? বলে কমে যাবে। কোন ধরনের? সলিবিলিটি বাড়লেও বাড়বে কোন সলিবিলিটি? ওয়াটার সলিবিলিটি না ফ্যাট সলিবিলিটি? হ্যাঁ, যে যত বেশি ফ্যাট সলিবল তত বেশি না মেমব্রেন দিয়ে ইজিলি চলে যেতে পারবে, কারণ মেমব্রেন তো লিপিড বাইলেয়ার। সেক্ষেত্রে অক্সিজেনের চেয়ে কার্বন ডাই অক্সাইড বেশি সলিবল না অক্সিজেন বেশি সলিবল? কার্বন ডাই অক্সাইড বেশি সলিবল। কার্বন ডাই অক্সাইড কতটুকু, কত টাইমস? 20 soluble than oxygen. 20 টাইমস মোর দেন অক্সিজেন। ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড বেশি কিন্তু ডিফিউজ হয়। আচ্ছা, তারপরে আর কিসের উপর করবে? মলিকুলার ওয়েটের উপর ডিপেন্ড করবে না? কোন একটা সাবস্টেন্সের মলিকুলার ওয়েট বেশি হলে বেশি হবে না কম হবে? কম হবে। কম কম। বেশি ভারী হলে সাবস্টেন্স ডিফিউশন কম হয়, তাই তো? আচ্ছা, এখন যেটা সেটা হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট, তাই তো? ভলিউম ক্যাপাসিটি আমাদের পড়া শেষ। তো ওয়ার্ক অফ ব্রিথিং একটা পড়িয়েছিলাম আমি না? ওয়ার্ক অফ ব্রিথিং কি জিনিস খেয়াল আছে কারো? ওয়ার্ক অফ ব্রিথিং কার কার উপর ডিপেন্ড করে? ইন্সপিরেশনের সময় যে ডিসটেন্স ভিসকোসিটি এন্ড ইলাস্টিসিটি কে ওভারকাম করার জন্য যে পরিমাণ কাজ করতে হয় ইন্সপিরেশনের সময়। গুড, ভেরি গুড। কে বললা? মারিয়া। ভেরি গুড। তাহলে কি জিনিসের উপর ডিপেন্ড করবে? রেজিস্ট্যান্স তিনটা, একটা হচ্ছে নন ইলাস্টিক ওয়ার্ক হয়, একটা হচ্ছে যে ভিসকোসিটি আছে সেটা রেজিস্ট্যান্স হয়, আর একটা হচ্ছে ইলাস্টিক ওয়ার্ক করার জন্য, ইলাস্টিক রিপেল টেন্ডেন্সির জন্য হয়। আচ্ছা, আমরা যেটা বললাম রেসপিরেশন আর ইন্সপিরেশন আর এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা কি ধরনের প্রসেস? প্রসেস না, প্যাসিভ প্রসেস। কখন অ্যাক্টিভ হবে? কখন অ্যাক্টিভ হবে? ফোর্সফুলের সময়। ফোর্সফুলে যখন আমরা নিব তখন হচ্ছে অ্যাক্টিভ হবে। আচ্ছা, এবার হলো FEV1। হোয়াট ইজ FEV1? ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড। আমরা যে ভাইটাল ক্যাপাসিটি বলছি ফোর্সফুলি ফেলতেছি, তার ফার্স্ট সেকেন্ডে যতটুকু যাবে সেটাকে আমরা বলতেছি FEV1, তাই তো? কত পার্সেন্ট থাকে জানো? কতটুকু থাকে ভাইটাল ক্যাপাসিটি? 80%. Around 80% of the vital capacity is FEV1. এখন অক্সিজেন কি কি ফর্মে ট্রান্সপোর্ট হয়? অক্সিজেন কি কি ফর্মে ট্রান্সপোর্ট হয়? অক্সিহিমোগ্লোবিন এটা হচ্ছে ডিসলভ ফর্ম। দুইটা ফর্মে হয়, অক্সিহিমোগ্লোবিন। কত পার্সেন্ট অক্সিহিমোগ্লোবিন হিসেবে? 97%। আর ডিসলভ স্টেটে 3%. ইম্পর্টেন্স কি ডিসলভ স্টেটে? মেইনটেইন সারফেস প্রেসার অফ অক্সিজেন মেইনটেইন করে। মেইনটেইনস দ্য পার্শিয়াল প্রেসার। ভেরি গুড। খুশি হচ্ছি যে তোমরা একটু পড়াশোনা করছো, চিন্তা নাই, তাই তো? কার্বন ডাই অক্সাইড কি কি ফর্মে ট্রান্সপোর্ট হয়? তিনটা স্টেপে। কি কি? বাইকার্বনেট রূপে, বাইকার্বনেট, কার্বমিনা হিমোগ্লোবিন রূপে, বাইকার্বনেট রূপে, কার্বমিনা আর এটা হচ্ছে ডিসলভ স্টেট। প্রোটিন। কোনটা কত পার্সেন্ট? ডিসলভ স্টেটে 7%, বাইকার্বনেট 70%, বাইকার্বনেটের 70%, আর প্লাজমা প্রোটিনের সাথে যেটা সেটা 23%। 23%। কেন বাইকার্বনেট ফর্মে বেশি যায়? কার্বন ডাই অক্সাইডের তাহলে কার্বনিক পারমিয়াবিলিটি ফাইলটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের কারণ। কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম কই থাকে? রেড ব্লাড সেলে রেড ব্লাড সেল আরবিসির ভিতরে থাকে। তাহলে কি হবে? ইজিলি যেতে পারে, তাই তো? লাংসে থাকে মনে হয়। আচ্ছা, তাহলে বোর ইফেক্ট কি জিনিস? হ্যালডেন ইফেক্ট কি জিনিস? বোর ইফেক্ট আর হ্যান্ডেল ইফেক্ট কি? বোর ইফেক্ট হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড আর যদি ম্যাম প্রোটনের কনসেন্ট্রেশন বাড়ে তাহলে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভে দিয়ে চেঞ্জটা আসবে। এটা হচ্ছে ম্যাম বোর ইফেক্ট। চেঞ্জটা কোন দিকে যায়? এই চেঞ্জ আসবে মানে চেঞ্জ কোন দিকে যায়? কার্বন ডাই অক্সাইড বাড়লে ডিসোসিয়েশন কোন দিকে যাবে?
রাইটে রাইটে যাবে। হ্যাঁ, অ্যাসিডিক বেশি অ্যাসিডিক হবে, সে কারণে রাইটে শিফট হবে, তাই তো? এটাকে আমরা বলতেছি বোর ইফেক্ট। আর হ্যালডেন ইফেক্ট কি? তাহলে বোর ইফেক্ট কোথায় হচ্ছে? রাইটে শিফট হচ্ছে মানে কার্বন ডাই অক্সাইড বাইন্ড হচ্ছে, তার মানে অক্সিজেন কি হবে? বোর ইফেক্ট টিস্যুতে ম্যাম। টিস্যুতে হবে, কারণ অক্সিজেন ছেড়ে দিবে, টিস্যুতে দিবে। আর হ্যালডেন ইফেক্ট অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে কার্বন ডাই অক্সাইডকে রিপ্লেস করে দিতে থাকে, তাহলে ছেড়ে দিবে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিবে। তাহলে এটা কোথায় হচ্ছে? লাংসে। অ্যালভিলাই হচ্ছে, লাং অ্যালভিলাই, তাই তো? ক্লোরাইড শিফট মেকানিজম কি জিনিস? আরবিসির মধ্যে যে বাইকার্বনেট তৈরি হয় এটা হচ্ছে ম্যাম একটা ক্লোরাইড এক্সচেঞ্জের মাধ্যমে প্লাজমাতে চলে আসে বাইকার্বনেট। ক্লোরাইড শিফট মেকানিজম। বলো, আমি বলছি। তাহলে যেটা বলছিলাম ক্লোরাইড শিফট মেকানিজম। আচ্ছা, রিভার্স ক্লোরাইড শিফট কোথায় হয়? রিভার্স হবে লাংসে। ক্লোরাইড শিফটের ইম্পর্টেন্স কি? ম্যাম এটা কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্টে হেল্প করে, এন্ড এটা হচ্ছে কি অ্যাসিড বেস ব্যালেন্সে হেল্প করে, এন্ড এটা হচ্ছে হেমাটোক্রিট বাড়িয়ে দেয়, পিএইচ মেইনটেইন করে। পিএইচ মেইনটেইন করে। পিএইচটা মেইনটেইন করবে, তাই তো? আচ্ছা, এখন অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ বলতে কি বুঝো? অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ কি? ম্যাম যতটুকু বাড়ালাম হিমোগ্লোবিনের স্যাচুরেশন অক্সিজেন দ্বারা যতটুকু বাড়বে, এটা কার সাথে কার রিলেশন বলতে বলতে? এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ প্রেসার অফ পার্শিয়াল partial প্রেসার pressure of oxygen with saturation of হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন। ভেরি গুড। এখন বলো কয়টা পার্ট আছে একটা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের? টি পার্ট এন্ড একটা ফ্ল্যাট পার্ট ম্যাম। টু পার্ট আছে, ফ্ল্যাট টপ পোরশন আর Part একটা and two. একটা হচ্ছে স্ট্রিপ পার্ট। হ্যাঁ, স্ট্রিপ পার্টটা কোনটা? স্ট্রিপ পার্ট কোনটা? যেটা হয় ডিসোসিয়েশন এরিয়া। ম্যাম ডিসোসিয়েশন পার্টটা হচ্ছে ম্যাম ডিসক্রিট পার্ট। স্ট্রিপ পার্টের ইম্পর্টেন্স কি? ফ্ল্যাট পার্টের ইম্পর্টেন্স কি? ম্যাম ফ্ল্যাট টপ পার্টে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ অক্সিজেন হবে ম্যাম। এই জায়গায় অক্সিজেন নিবে আর হচ্ছে ম্যাম স্ট্রিপ পার্টে লোডিং অক্সিজেন ফেজ ছেড়ে যেখানে দিবে। হচ্ছে হিমোগ্লোবিন অক্সিজেন ছেড়ে দিবে। এটা তো স্যাচুরেশনের জায়গা হচ্ছে, আর একটা হচ্ছে আমরা মেইনলি এদিক দিয়ে একই, কিন্তু ঘটনাটা উল্টো দিকে ঘটতেছে, তাই তো? লাংসে স্যাচুরেশন হচ্ছে, টিস্যুতে ছাড়ছে, এটাকে আমরা এইভাবে রাখি, তাই তো? আচ্ছা, তাহলে রাইটে শিফট হবে কি কি কারণে? ওয়াই অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ? What is the condition that will shift the oxygen hemoglobin dissociation curve to the right? পিএইচ কমে গেলে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে, ব্লাড টেম্পারেচার বেড়ে গেলে, এক্সারসাইজের সময় যে যে কন্ডিশনগুলো হয় সেগুলো ম্যাম রাইটে যাবে। কি কি কন্ডিশন আবার বলো? ম্যাম কার্বন ডাই অক্সাইড বাড়বে, প্রোটনের pH কমে যাবে, পিএইচ কমবে, ম্যাম ব্লাড টেম্পারেচার বাড়বে আর হচ্ছে 2-3 বিসফসফোগ্লিসারেট বাড়বে। 2-3 বিসফসফোগ্লিসারেট বাড়লে কেন রাইটে শিফট হয়? বাইন্ডিংটা রেজিস্ট্যান্স ম্যাম বাইন্ডিং করে ম্যাম কে বাইন্ডিং করে? হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে। হিমোগ্লোবিনের 2-3 বিপিজি এর প্রতি অ্যাফিনিটি বেশি, ফলে ওটা 2-3 বিপিজি এর সাথে বাইন্ড এটা করে। চেঞ্জ যেটা আছে সেটার প্রতি অ্যাফিনিটি বেশি। তাহলে ফিটাল হিমোগ্লোবিনের ক্ষেত্রে কেন লেফটে হচ্ছে? ম্যাম ফিটাল হিমোগ্লোবিন হচ্ছে 2-3 বিসফসফোগ্লিসারেট ম্যাম পাইতে পারে না। কেন? ম্যাম এটা হচ্ছে বিটা চেইন নাই ম্যাম, আলফা আর গামা চেইন, আলফা টু হ্যাঁ, বিটা চেইনই তো নেই, সেই জন্য তার বাইন্ডিং হয় না, সেই কারণে অক্সিজেন বেশি বাইন্ড হয়ে থাকতে পারে, ফলে শিফট হবে লেফটে, তাই তো? এবার আসো রেসপিরেটরি সেন্টার। কি কি আছে রেসপিরেটরি সেন্টারে? ডরসাল রেসপিরেটরি গ্রুপ, ডোর্সাল রেসপিরেটরি গ্রুপ, রেসপিরেটরি গ্রুপ, অ্যাপনস্টিক সেন্টার, নিউমোনিক সেন্টার, এটা হচ্ছে প্রি বোজিঞ্জার কমপ্লেক্স। এই কি আমি করছিলাম কোথাও এভাবে? কি আমি কি কোথাও কখনো এভাবে বলছি? তোমাদের এভাবে পড়াইছি?
এভাবে তো পড়াই নাই। কি বলছিলাম? কি রে ওগো জার্সি তিনটা center। নাকি dorsal Dorsal respiratory respiratory group, ventral আর একটা respiratory pneumothorax group center আর pneumothorax pneumothorax। পুরাই তো সেম বলা হচ্ছে যে আরেকটা সেন্টার আছে অ্যাপেন্ডিক্স, যেটা এখন পর্যন্ত এটার ব্যাপারে জানা যায় না। বদ্ধমূল ধারণা হয়নি বা এস্টাবলিশড কেস না। সো ডরসাল রেসপিরেটরি গ্রুপ কোথায় থাকে? dorsal portion of medulla এটা কি কাজ করে? ইন্সপিরেশন। inspiration কোন ধরনের ইন্সপিরেশন? ওয়াল ইন্সপিরেশন। কোয়াইট ইন্সপিরেশন। যে ফোর্সফুল হয় তখন কি হবে? এটা ধরতে হলো ভালো আমি ডরসাল রেসপিরেটরি গ্রুপের সাথে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ কোথায় থাকে? ভেন্ট্রোল্যাটারাল পার্ট অফ দ্য medulla সে কি কাজ করে? expiration শুধু এক্সপিরেশন? both inspiration and expiration. রেসপিরেশন করে। তাহলে ফোর্সফুল ইন্সপিরেশন আর কাজ করে। ফোর্সফুল এক্সপিরেশন। নরমাল এক্সপিরেশন তো প্যাসিভ প্রসেস, এটা কোনো সেন্টার লাগে? নো ম্যাম। লাগে? ও তো এমনি হবে, তাই না? আচ্ছা, কেমিক্যাল রিসেপ্টর কোথায় আছে? কেমো রিসেপ্টর কোথায় আছে? সেন্ট্রাল এন্ড পেরিফেরাল। সেন্ট্রালটা হচ্ছে মেডুলাতে এন্ড হচ্ছে কি পেরিফেরালটা হচ্ছে অ্যাওরটিক বডি এন্ড ক্যারোটিড বডি। এখন বলো যে সেন্টার যেটা আছে, সেন্টারটা স্টিমুলেটর কে? কার্বন ডাই অক্সাইড আর প্রোটন। কার্বন ডাই অক্সাইড আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড কিভাবে করে বলো? কার্বন ডাই অক্সাইড কি ডাইরেক্ট স্টিমুলেটর? নো ম্যাম, ইনডিরেক্ট। না ম্যাম, প্রোটন হচ্ছে ম্যাম ডাইরেক্ট স্টিমুলেটর, হাইড্রোজেন আয়ন। প্রোটন হচ্ছে ডাইরেক্ট স্টিমুলেটর। তাহলে কিভাবে কার্বন ডাই অক্সাইড থেকে প্রোটন হচ্ছে? ম্যাম কার্বন ডাই অক্সাইড হচ্ছে ওয়াটারের সাথে বাইন্ড করে কার্বনিক অ্যাসিড ফর্ম করে, যেটা পরবর্তীতে ডিসোসিয়েট হয়ে বাইকার্বনেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন ফর্ম করে। এই যে হাইড্রোজেন আয়ন কি হয় পরবর্তীতে হচ্ছে রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করে। এটা ব্লাড ব্রেইন ব্যারিয়ারকে ক্রস করতে পারে প্রোটনটা। হাইড্রোজেন প্রোটন হচ্ছে ব্লাড ব্রেইন ব্যারিয়ারকে ক্রস করতে পারে, সেই জন্য হচ্ছে এটা ডাইরেক্ট স্টিমুলেটর হিসেবে কাজ করে। আচ্ছা, এখন বড় পেরিফেরাল। পেরিফেরালটাতে কি স্টিমুলেটর হিসেবে কাজ করে? লো পার্শিয়াল প্রেসার অফ মেইনলি অক্সিজেন ম্যাম। অক্সিজেন ইজ দ্য মেইন স্টিমুলেটর। হ্যারিংবার্গের ইনফ্লেশন রিফ্লেক্স বলতে কি বোঝো? আমি যখন টাইডাল ভলিউমের তুলনায় 3 গুণ বেশি ইন্সপিরেশন না হয়ে যায়, তখন হচ্ছে স্ট্রেস রিসেপ্টরগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়, তখন ভেগাস নার্ভ দিয়ে আমাদের ইন্সপিরেশন সেন্টারে সিগন্যালে যাতে ইন্সপিরেশন অফ করা হয়। এটা হচ্ছে হেরিংবার্গের রিফ্লেক্স, এটা হচ্ছে প্রোটেক্টিভ মেকানিজম। ভেরি গুড। তাহলে তোমরা তো কেন ভয় পাচ্ছ? পড়াশোনা তো হয়েছে। পড়াশোনা তো করছো, আমি তো খুশি আজকে। যাক, তোমার পড়াশোনা আমি তো তোমাদেরকে খুব চিন্তায় ছিলাম। আচ্ছা, এবার হচ্ছে বলো রেসপিরেটরি প্যাটার্ন কি কি আছে? রেসপিরেটরি প্যাটার্ন কি কি আছে? এটা হচ্ছে ম্যাম রিদমিক প্যাটার্ন। হ্যাঁ, রিদমিক প্যাটার্ন। আর বলা রিদমিক কি করাইছি? মানে হচ্ছে পিরিয়ডিক প্যাটার্ন। ম্যাম যে ইন্সপিরেটরি র্যাম সিগন্যাল পুরিয়েছিলেন রিদমিক প্যাটার্ন। হ্যাঁ, ইনস্পিরেটরি র্যাঙ্কস কেন? আচ্ছা আমি বিয়ের মানুষ ম্যাম এটা শুরু, ম্যাম এটা খুব আরে উইকলি শুরু হয়, এরপর হচ্ছে ম্যাম আস্তে আস্তে বাড়ে, এরপর এক সময় গিয়ে ম্যাম সিজেশন হয়। আচ্ছা, ম্যাম 2 সেকেন্ড ধরে বাড়বে আর 3 সেকেন্ড ধরে টাইম সিজেশন। স্ট্রোক ব্রিদিং কি জিনিস? এটা কোন ধরনের রেসপিরেশন? অ্যাবনরমাল টাইপ। অ্যাবনরমাল টাইপ। অ্যাবনরমাল টাইপে কি কি আছে সেটাই জানতে চাই। ম্যাম অ্যাটিপিক্যাল পিরিয়ডিক রেসপিরেশন, পিরিয়ডিক ব্রিদিং। চিন বলো। রেসপিরেটরি প্যাটার্ন না? টাইম স্ট্রোক ব্রিদিং এ কি হবে? hyperventilation formed by apnea অ্যাপনিয়া, হাইপারভেন্টিলেশন, আবার অ্যাপনিয়া। কেন হয়? কেন হয় বলো? ventricle failure এর কারণে সেটা তো ক্লিনিক্যাল কজ। কিভাবে হচ্ছে হাইপারভেন্টিলেশন সেটা তো না। প্রথম তো অ্যাপনিয়া হয় ম্যাম। অ্যাপনিয়া হওয়ার ফলে হচ্ছে কার্বন ডাই
এই কারণে হচ্ছে ম্যাম ডর্সাল রেসপিরেটরি গ্রুপে ম্যাম বেশি বেশি করে সিগন্যাল দেয়, তখন হবে হচ্ছে ম্যাম হাইপার ভেন্টিলেশন। এরপরে হাইপার ভেন্টিলেশন হওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন অনেক কমে, তখন আবার হবে ম্যাম অ্যাপনিয়া। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হয়ে যায়, অনেক আমি বলতে পারি কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হয়ে যায়, স্টিমুলেটর কেউ নাই, তখন অ্যাপনিয়া। কতক্ষণ আবার অ্যাপনিয়া হবে? অ্যাপনিয়া হলে তখন আবার কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, সে গিয়ে আবার স্টিমুলেট করতেছে রেসপিরেটরি সেন্টারকে, তখন আবার হাইপারভেন্টিলেশন হচ্ছে, আবার কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হয়ে যাচ্ছে, আবার হচ্ছে রেসপিরেশন হচ্ছে। গুড। আরেকটা বায়োস ব্রিদিং করাইছিলাম, সবার লাগবে না, যারা ভালো করবে তাদের জন্য, পাস করার জন্য দরকার নেই, না বললেও চলবে বা না বলতে পারলেও অসুবিধা নাই। স্লিপ অ্যাপনিয়া কি জিনিস? স্লিপ অ্যাপনিয়া কি জিনিস? হাইপারক্যাপনিয়া হাইপোক্যাপনিয়া কি জিনিস বলো? হাইপারক্যাপনিয়া হচ্ছে ম্যাম ইনক্রিজড কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ইন দ্য ব্লাড। কখন হবে? ম্যাম যদি সাইনাস স্ট্রোক ব্রিদিং হয় অথবা হচ্ছে ম্যাম যদি অ্যাপনিয়া হয় তাইলে। কিছু ফেব্রাল কন্ডিশন আছে সেখানে হতে পারে, সিএনএস এর যদি ডিপ্রেশন হয় সেক্ষেত্রে হতে পারে। আচ্ছা, আর আপনি কখন হবে? হাইপারভেন্টিলেশন হাইপোভেন্টিলেশন, কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায় তখন আমরা হাইপোক্যাপনিয়া বলতেছি, তাই তো? তাহলে হাইপারভেন্টিলেশনও হতে পারে। আচ্ছা, ট্যাকিপনিয়া কি জিনিস? ট্যাকিপনিয়া কি জিনিস? ম্যাম র্যাপিড রেসপিরেটরি রেট, এটা হচ্ছে ইনক্রিজ রেট অফ ভেন্টিলেশন, অর্থাৎ রেসপিরেটরি রেট যদি বেড়ে যায় তখন ট্যাকিপনিয়া বলি। আর ডিসনিয়া কাকে বলে? ডিসনিয়া কি জিনিস? যখন কমে ডিফিকাল্ট অফ ব্রিদিং, ডিফিকাল্টি ইন ব্রিদিং। তাহলে কতগুলো শব্দ? ট্যাকিপনিয়া রেসপিরেটরি রেট বেড়ে গেল, রেসপিরেশন অথবা ভেন্টিলেশন বেড়ে গেল। ডিসনিয়া কষ্টকর রেসপিরেশন হলো, ঠিক আছে? ডিফিকাল্টি অ্যাপনিয়া রেসপিরেশন নাই, ঠিক আছে? যদি আমি সিজেশন অফ ব্রিদিং বলি সেক্ষেত্রে অ্যাপনিয়া, ঠিক আছে? তাহলে সায়েন্স টু ব্রিদিংও আমরা পড়ে ফেলছি। অক্সিজেন টক্সিসিটি আসল জিনিস। হাইপোক্সিয়া, হাইপোক্সিয়া কি জিনিস? deficiency of oxygen at the tissue level. Deficiency of oxygen at the tissue level. অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া। কয় ধরনের আছে? 4 types. কি কি? 4 types. Hypoxia, ischemic hypoxia, hypoxia, anemic hypoxia, stagnant or ischemic hypoxia, histotoxic hypoxia. Histotoxic hypoxia. কোন ক্ষেত্রে অক্সিজেন সাপ্লিমেন্ট ইজ নেসেসারি? hypoxic hypoxia. হিস্টোটক্সিক হাইপোক্সিয়া কে বলছে? হিস্টোটক্সিক হাইপোক্সিয়া কে বলছে? হিস্টোটক্সিক হাইপোক্সিয়াতে অক্সিজেন দিয়ে কোনো লাভ হয়? হিস্টোটক্সিক হাইপোক্সিয়া কেন হবে? আমি কোনো পয়জনিং সাইনাস টক্সিক আর সালফেট কার্বন মনোক্সাইড পয়জনিং সেক্ষেত্রে হবে। কারণ পয়জনিং যখন হবে তখন তো আর আমার অক্সিজেন যতই দিই না কেন, অক্সিজেন তো আসলে বাইন্ড করতে দিচ্ছে না সে সেল লেভেলে, সেই কারণে অক্সিজেনের কোনো লাভ নাই। এই হাইপোক্সিয়া ছাড়া আরেকটা হাইপোক্সিয়াতে আমি অক্সিজেন দিলে কিছুটা বেনিফিট পাবো, সেটা কোনটা? hypoxia, anemic hypoxia. অ্যানিমিকে পাবো, কারণ একটু ডিসলভ স্টেটটা আমি একটু বাড়িয়ে দিতে পারি, বেড়ে গিয়ে আমার কিছুটা অক্সিজেন সাপোর্ট হিসেবে কাজ করে। সেক্ষেত্রে আমরা হচ্ছে দিতে পারি। আচ্ছা, হাই অ্যালটিটিউড অ্যাক্লিমাটাইজেশন কি জিনিস? অ্যাক্লিমাটাইজেশন কি জিনিস? Physiological changes in the body. ভিতরে গেলে কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়। High altitude termed as acclimatization. কি কি চেঞ্জ হয় সেটা বলো। Hyperventilation, increased rate of erythropoiesis, increased phosphoglycerate, tachycardia হবে আর increased cardiac increase hemoglobin concentration, increase blood volume. এই অক্সিজেন পারফিউশন রেশিও কোনো চেঞ্জ হবে? 4 বলে 3 মিনিট কি বলো।
capability of the alveoli to use oxygen in spite of decreased oxygen tension. ঠিক আছে, সাফিশিয়েন্ট রেশিও বেড়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে অ্যাকিউট মাউন্টেন সিকনেস বলে একটা কথা আছে না, অ্যাকিউট মাউন্টেন সিকনেসের সাথে অ্যাক্লামাটাইজেশনের পার্থক্য কি? অ্যাকিউট মাউন্টেন সিকনেসের সাথে অ্যাক্লামাটাইজেশনের পার্থক্য কি? পার্থক্য নাই? অ্যাক্লামাটাইজেশন তো অনেক দিন থাকার পরে বডিতে যে চেঞ্জটা আসে সেটা হচ্ছে অ্যাক্লামাটাইজেশন। আর অ্যাকিউট মাউন্টেন সিকনেশন যদি হঠাৎ করে আমরা যদি অ্যাসেন্ড করতে যাই মাউন্টেনে, তখন যে প্রবলেমগুলো হয় সেটাকে আমরা অ্যাকিউট মাউন্টেন সিকনেস বলি। যেমন হেডেক, কারণ কি অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, সো ব্রেইন অক্সিজেন কম পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেরিব্রাল ব্লাড ফ্লো, ব্রেইনটাকে বাঁচানোর জন্য সেরিব্রাল ব্লাড ফ্লো বেড়ে যায়। সেই ব্লাড ফ্লোর জন্য ব্লাড ভেসেলগুলো ডাইলেটেড হয়, ডাইলেটেড হওয়ার জন্য এখানে প্রেশার, সেটা হচ্ছে ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে হেডেক করবে। তাইলে এবং এই লো প্রেশার থাকার কারণে কি হবে? ম্যালেরিয়া হবে, যেটা বলে উইকনেস আছে, সেটা হচ্ছে খাবার খাবে না, নশিয়া হবে, ভমিটিং ভাব থাকবে, ইন্টেস্টাইনাল অ্যাবডোমিনাল র্যাচিং বলি আমরা, পেইন সেটা ফিল হবে, ঠিক আছে, ফেস অ্যান্ড হ্যান্ডে ইমা হতে পারে, ঘুম স্লিপ মানে ডিস্টার্ব হবে, এবং অক্সিজেন কমতে কমতে অনেক সময় হ্যালুসিনেশনের কন্ডিশন হয়, বিভিন্ন ধরনের জিনিস দেখতে পারেছে, সেটা হবে। সো এটা থেকে মুক্তি কিভাবে? অ্যাকিউট মাউন্টেন সিকনেস দূর করতে হলে কি করতে হয়? অ্যাকিউট মাউন্টেন সিকনেস যদি আমি দূর করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? তখন তুমি অ্যাক্লিমাটাইজেশন হয়। অ্যাক্লিমাটাইজেশন, ওরে বাবা রে, হ্যাঁ অ্যাক্লিমাটাইজেশন করতে হবে। অ্যাক্লিমাটাইজেশন করতে হবে না, ধীরে ধীরে অ্যাসেন্ড করতে হবে। কিছু দূর উঠবো, উঠবে আবার রেস্ট নেব, কিছুদিন খাপ খাওয়াই নেবে। এই জন্য যারা মাউন্টেনিয়ার তারা কি হচ্ছে, একটা সময় নিয়ে তারপরে সে মাউন্টেন করতে যায়, মাউন্টেনটাকে উঠতে যায়। কেউ তো লাভ দিয়ে এভারেস্টে চলে যায় না, তাই না? এভারেস্টে ওঠার জন্য, এভারেস্ট সামিট করার জন্য তাদের একটা নির্দিষ্ট সময় আছে, যে এই বেজে গিয়ে তাকে এতদিন থাকতে হবে, তারপরে গিয়ে এতটুকু গিয়ে তাকে কদিন থাকতে হবে। এটাই মেনলি এই অ্যাকুট মাউন্টেন সিকনেস যেটা আছে সেটাকে কভার আপ করার জন্য। আর্টিফিশিয়াল রেসপিরেশন বলতে কি বুঝি? আর্টিফিশিয়াল রেসপিরেশন বলতে কি বুঝি আমরা? অক্সিজেন থেরাপি। হ্যাঁ, অক্সিজেন থেরাপি আর্টিফিশিয়ালি যদি দিতে হয় কাউকে অক্সিজেন থেরাপি, সে রেসপিরেশন মেনলি অক্সিজেন থেরাপি না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল রেসপিরেশন। যদি নর্মাল সিচুয়েশন বন্ধ হয়ে যায় তখন যদি কাউকে আর্টিফিশিয়াল রেসপিরেশন দেওয়া হয়, ঠিক আছে, স্পন্টেনিয়াস ব্রিদিং করানোর জন্য, সেটাকে আমরা আর্টিফিশিয়াল ব্রিদিং বলি। মাউথ টু মাউথ ব্রিদিং দিই না, অনেকের শ্বাস বন্ধ হয়ে গেলে তারপরে মাউথ টু মাউথ ব্রিদিং দেওয়া হয়, সেটা। তার চেয়ে জরুরি জিনিস সেটা হচ্ছে অক্সিজেন টক্সিসিটি। সবসময় যে অক্সিজেন এক গাদা গাদা ভরে অক্সিজেন দিয়ে আমাদের শরীরের জন্য ভালো খুব, তা কিন্তু না। সো অক্সিজেন টক্সিসিটি কি জিনিস? যদি এক্সেস পরিমাণ অক্সিজেন দেওয়া হয়, যেটা আমার দরকার নয়, শরীরে আমার হচ্ছে যে ইলেকট্রন আছে সেটার পরিমাণ বাড়তে, যেটা সেলুলার ড্যামেজ করতে পারে, এটাকে আমরা বলতেছি হচ্ছে, বিশেষ করে যেটা এটিপির সাথে, আইটিপি সিনথেস যেটা আছে অক্সিজেন ফসফোরাইলেশন, সেটার সাথে রিঅ্যাকশন করে এবং কিছু টিস্যু ড্যামেজ করতে পারে, সেইগুলোকে আমরা বলতেছি অক্সিজেন টক্সিসিটি। বলা হয়ে থাকে লং টার্ম অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য 50% অক্সিজেন or less than 100% of the oxygen for less than 24 hours is safe, but যদি তার চেয়ে বেশি দেয়, 100% অক্সিজেন, এটা কিন্তু আসলে ইরিটেটেড। আমরা যে অক্সিজেন ট্যাঙ্কে অক্সিজেন ইউজ করি তার মধ্যে তো জানো এয়ার অ্যাটমসফিয়ারের মতো অন্যান্য হচ্ছে যে আদার যে গ্যাস আছে মিক্স করা থাকে, যাতে আমার এই অক্সিজেন টক্সিসিটিটা ডেভেলপ না করে। কিন্তু 100% পিওর জিনিস মাঝে মাঝে সহ্য হয় না, বাঙালির গায়ে তো হবেই না। সো যদি দেই আমরা 100% পিওর অক্সিজেন, সেটা কিছু পিওর টক্সিসিটি ডেভেলপ করে, সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলতেছি অক্সিজেন টক্সিসিটি। ডিকম্প্রেশন সিকনেস কি জিনিস? ডিকম্প্রেশন সিকনেস যে সমুদ্রের নিচে অনেক চাপে যাওয়ার পর যদি হঠাৎ করে উঠে আসে, তখন যে সমস্যা, সাডেন অ্যাসেন্ট ফ্রম দা হচ্ছে সি লেভেল যদি হয়, তাহলে কি হবে বলো? ডিকম্প্রেশন সিকনেসে কি হবে?
ম্যাম যে নাইট্রোজেন গ্যাসগুলো সাধারণত হচ্ছে ম্যাম কম্প্রেস অবস্থায় থাকে, তো ম্যাম ডিকম্প্রেশন সিকোয়েন্সের ক্ষেত্রে এগুলো হচ্ছে ম্যাম বাবল আকার ধারণ করে এরপরে ম্যাম ব্লাড ভেসেল গুলাকে অফলোড করে দিই। তাতে কি কি হবে টিচার, কি হবে টিচার, কি হবে? এর এন্ডোলিজিন দেখা যাবে আর হচ্ছে হ্যাঁ, এই ছোট ছোট ক্যাপিলারিতে গিয়ে বাবল গুলো আটকে পড়বে, তাই না? বাবল গুলো আটকে পড়ার কারণে আমরা কি পাবো, কি হবে? ইসকেমিয়া হবে। ডিজিনেস হবে, প্যারালাইসিস হতে পারে। যেখানে যেখানে ক্যাপিলারি এরিয়া বেশি সেই সব জায়গায় হচ্ছে আমার এয়ার হচ্ছে সাপ্লাই সমস্যা হবে। যেমন লাং অ্যালভিওলে চারদিকে জালের মতো আছে, সেখানে যদি গিয়ে আটকে পড়লো। যেমন জয়েন্টে সুন্দর করে চারদিকে জালের মতো হচ্ছে ক্যাপিলারি থাকে, সেগুলো যদি আটকে তাহলে জয়েন্ট পেন, সিভিয়ার জয়েন্ট পেন হয়। হ্যাঁ, তার সাথে চেস্ট পেন হবে, চেস্ট টাইটনেস হবে, ঠিক আছে, হেডেক হবে, আনকনশাসনেস হবে। সবই হচ্ছে ডিকম্প্রেশন সিকনেসের। বলো কোন পয়েন্ট কি বাদ রাখছি পড়ানোর? আর রেসপিরেটরি কিন্তু শেষ, এটা হচ্ছে কমন। এরপরে ঘুরে ঘুরে পেঁচে পেঁচে প্রশ্ন হবে, এটা কেন হলো, ওটা কেন হলো, এটা টিচারের উপর ডিপেন্ড করবে কিভাবে কিভাবে করবে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড বেশি দিয়ে দিলাম বডিতে, তাহলে কি হবে? অক্সিজেন বেশি দিয়ে দিলাম, তাহলে কি হবে? এইসব নিজের বুদ্ধিতে বলতে হবে। বাট মোটামুটি যা পড়া মনে হয় সবই টাচ করা হয়েছে, কিছু বাদ রয়েছে জিজ্ঞেস করো। তোমরা দেখো তো, আমার তো আমি স্লাইড বই নাই এই জন্য জানি না। ম্যাম লাংস ফাংশন টেস্ট থেকে কি কি পড়তে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাং ফাংশন টেস্ট খুবই ইম্পর্টেন্ট। লাং ফাংশন টেস্টে কি কি আছে বলো? এক্সপিরেটরি রেট, দেন স্পাইরোমেট্রি, এক্সপিরেটরি ফ্লো রেট আর হচ্ছে স্পাইরোমেট্রি। হ্যাঁ, তারপর রেসিডুয়াল ভলিউম, টোটাল লাং ক্যাপাসিটি আর পার্সোনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আমরা লাং ফাংশন টেস্টে করব। FEV1 বলো তো সিওপিডি অ্যাজমাতে কি হয়? সিওপিডি অ্যাজমা যেটা বলে, অ্যাজমাতে FEV1 কমবে, রেশিওটা কমবে। কেন কমে যাবে? ম্যাম এটা অবস্ট্রাকটিভ ডিজিজ। ম্যাম বাতাসটা তো বের হতে পারে না। হ্যাঁ, অবস্ট্রাকটিভ ডিজিজ, বাতাস বের হতে পারছে না, তাহলে প্রথমবারে সে ফোর্সফুল যেটা ফোর্স করবে সেই ফোর্সটা তো সে যথেষ্ট পরিমাণ যতটুকু দেওয়া দরকার 80% সেটা যাবে না, তার চেয়ে কম যাবে। সো FEV1 কমে যাবে। সো FEV1 দিয়ে আমরা বুঝতে পারবো যে তার হচ্ছে রেসপিরেটরি অবস্ট্রাকটিভ ডিজিজ কোনো কিছু আছে কি নেই, তাই তো? এরপরে বলো আর কিছু, আমি কিছু বাদ রাখলাম কিনা, আমি শুধু সেটাই ভাবতেছি। ম্যাম পালমোনারি সার্কুলেশনটা কি পড়া লাগবে, যে জোন 1 জোন 2 জোন 3 এগুলো আছে? নো নেভার, কোনো দরকার নেই। না, এই যদি ম্যাডাম পড়ায় থাকে বা কেমিস্ট্রি পড়ায় থাকে আলাদা ব্যাপার, আমার ক্ষেত্রে লাগবেই না। ম্যাম একটা কোশ্চেন ছিল, অক্সিজেন অক্সিজেন ডেপ্থ, এটা তো যারা অক্সিজেন ডেপ্থ অনডেন কার্স, এটা যারা ভালো মানে ভালো পারতে থাকবে তাদের জন্য। অক্সিজেন ডেপ্থ কি জিনিস? আচ্ছা, ভেন্টিলেশন এক্সারসাইজ করার পরও যে আমাদের বলো। এক্সারসাইজ করার পরে আমাদের কিছুক্ষণ এক্সট্রা অক্সিজেন নিতে হয়, কারণ শরীরের ভিতরে যে অক্সিজেনের কিছু ঘাটতি দেখা যায়, যে মানে ওইটাই হচ্ছে অক্সিজেন ডেপ্থ, মানে আর কেউ আরেকটু সুন্দর করে বলতে পারবে? পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন। এক্সারসাইজ সিচুয়েশনের পরও কিছু সময় আমরা যে হাইপার ভেন্টিলেশন করি, এটা হচ্ছে অক্সিজেন ডেপ্থ। কেন? কারণ অক্সিজেন আমরা যখন এক্সারসাইজ করি তখন বডির যে ডিপোজিটেড অক্সিজেন যেটা আছে সেটা মায়োগ্লোবিন হিসেবে আছে, ডিসলভ স্টেটে আছে, সেই অক্সিজেনগুলো ইউজড আপ হয়ে যায়। ফলে সেই ইউজড আপ যে অক্সিজেন সেটাকে আবার রিটার্ন করার জন্য বডি নর্মাল পজিশনে আনার জন্য কিছু সময় আমাদের হাইপার ভেন্টিলেশন করতে হয়। এটাকে আমরা বলছি অক্সিজেন ডেপ্থ। অনডেন কার্স কি ছিল? আমাদের রেসপিরেটরি দুইটা কন্ট্রোল আছে, একটা হচ্ছে অটোনমিক আর ভলান্টারি। তো অটোনমিকটা যদি নষ্ট হয়ে যায় ওইটাকে অনলাইন কার্স বলা হয়। কেন নষ্ট হবে? উইদাউট লস অফ ভলান্টারি কন্ট্রোল। ভলান্টারি কন্ট্রোল কার নাম অনুসারে আসছে? এটা এক জলপরীর নাম অনুসারে আসছে। এটা নিয়ে অনেক ডিবেট আছে। জলপরীর নাম অনুসারে আসছে। লাং কমপ্লায়েন্স কি ছিল?
জিজ্ঞেস করিনি, প্রথম দিকের প্রশ্ন। ট্রান্সপালমোনারি প্রেসার বাড়ার জন্য যতটুকু লাং এক্সপ্যান্ড যতটুকু এক্সপ্যান্ড হতে পারে। গুড। কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে অথবা কি কারণে বাড়তে বা কমতে পারে লাং কমপ্লায়েন্স, এটা একটু বলো। ফাইব্রোটিক এটা হচ্ছে কমে। তারপর লাংসে যদি পানি থাকে তাহলে পালমোনারি এডিমা, যদি ফাইব্রোসিস হয়, লাং যদি বেশি মোটা হয়ে যায় লেয়ারগুলো শিকার হতে পারে, যেটাকে আমরা ফাইব্রোসিস বলতেছি, তাই না? যদি আমরা একটা লাং কেটে ফেলে দিই, লাংয়ের পরিমাণ কমে গেল না, তাহলে কমপ্লায়েন্স কমবে না? তাহলে হচ্ছে রিমুভাল অফ ওয়ান লাং অর এক্সটেনশন অফ দ্য ওয়ান লাং যদি করে সেটা। আর যদি কোনো টিউমার আমাদের রেসপিরেটরি ট্র্যাকটাকে ব্লক করে রাখে, বাড়ি থেকে প্রেশার দিয়ে রাখে, রেসপিরেশন সেরকম নিতে পারছে না, তাহলে লাং কমপ্লায়েন্স হচ্ছে কমে যাবে, বেড়ে যাবে গো। লাং কমপ্লায়েন্স বেড়ে যাবে কখন? ফিজিওলজিক্যাল কজ বলে এমফাসাইজ হলে, এমফাসিন বলে বাড়বে। আরেকটা এমফাইজ এজিং প্রসেসে বয়স যত হবে ইলাস্টিসিটি কি হবে, ডিক্রিজ হবে, ফলে লাংসের যে ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাবে, সেই কারণে তার মানে একটুতেই লাং ফুলে যাবে, যদিও ইফেক্টিভ না, সেটা কারণে লাং কমপ্লায়েন্স বেড়ে যায়। আচ্ছা, এখন বলো তো সিওপিডি এবং অ্যাজমা দুই ধরনের ডিজিজ আছে, অ্যাজমা আর সিওপিডি, তোমরা এটা মেডিসিনে ভালো করে বুঝবা, কোনটাতে লাং কমপ্লায়েন্স কি হবে, কোনো আইডিয়া আছে? অ্যাজমাতে সাধারণত লাং কমপ্লায়েন্স চেঞ্জ হয় না, কিন্তু কারণ এটা অ্যাজমা তো মেইনলি এক্সপিরেটরি এফোর্টের প্রবলেম, সেজন্য লাং কমপ্লায়েন্সে কম হয়, কিন্তু সিওপিডিতে হবে, সিওপিডিতে ডিক্রিজ করবে লাং কমপ্লায়েন্স। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের রেসপিরেটরি সিস্টেম শেষ না? সবাই আমরা ভালোই পড়াশোনা করছি, এই পড়াশোনাটা থাকলে পরীক্ষা পাস করা থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে, তাহলে আমাদের রেসপিরেটরি সিস্টেম নিয়ে পড়া রিভিউ ক্লাস শেষ। এবার তোমরা মোটামুটি রিটেন কিভাবে পড়বা, ভাইবা কিভাবে, ভাইবা তো সব বলাই হয়ে গেছে, আজকে সবাই যা পড়ছে এই যদি ঠিক মতো বলতে পারো তাহলেই যথেষ্ট হচ্ছে, পাস করে যাবে। তাহলে আর কারো কোনো প্রশ্ন নেই? আমি ক্লাস বন্ধ করব। আগামীকাল বৃহস্পতিবার, হ্যাঁ আমি একটা মেসেজ দিব, তোমাদের ক্লাস নেওয়ার কথা না রেনালের, আগামীকাল রেনাল নেওয়ার কথা, তাই তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রেনাল আর জিআইটি। কালকে হচ্ছে আমার হচ্ছে ননদের সিজার হয়েছে, কালকে ওকে যেতে হবে আমাকে একটু ঝিনাইদহে, গিয়ে যদি রিটার্ন করতে পারি তাড়াতাড়ি, না পারলে চেষ্টা করবো। আমি পথে তো আসলে নেটওয়ার্ক পাওয়া যায় না, সেক্ষেত্রে হয়তো মোবাইলেই করতে হতে পারে যদি ক্লাসটা জরুরি থাকে, আর না হলে ফেরার পরে করতে হবে, আমি জানাবো তোমাদেরকে। এটা নিয়ে আমি একটু ছুটির মধ্যে আছি। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, ভালো মতো পড়াশোনা করো। তোমাদের সাথে কিন্তু আমার শনিবারে দেখা হবে। তোমরা ইন দ্য মিন টাইম খবর পেয়েছো নিশ্চয়ই? হ্যাঁ সবাই জানে? জি ম্যাম, সিআররা জানিয়ে দিয়েছে। প্র্যাকটিক্যাল ক্লাস, হ্যাঁ শনিবারে যেহেতু সাপ্লিতের ভাইভা পরীক্ষা আছে, আমি আসবো, চেষ্টা করবো সকালবেলা ফার্স্ট ইয়ারের ক্লাসটা নিয়ে ভাইভা নেব। 8 জনের ভাইভা তো বেশিক্ষণ সময় লাগার কথা না, শেষ করে তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল, তোমাদের নাকি অ্যানাটমি ডেমো ক্লাস আছে, সেক্ষেত্রে ডেমো শেষ করার পরে 1টা থেকে আমরা শুরু করব। আশা করি সব ব্যাচ থাকতে পারবা, তাই তো? জি ম্যাম। সব ব্যাচ থাকলে আর অসুবিধা নেই, বাকি যেগুলো আছে যতটা পারবো আমরা করে ফেলার চেষ্টা করবো, নাহলে আরেকদিন শেষ করবো। তাহলে সবাই ভালো থেকো। ম্যাম একটা কথা ছিল। বলো। ম্যাম আমাদের বিডিএস এর টার্মটা ম্যাম কি 1 আর 2 তারিখ এই 2 দিনই হবে, একটু পিছানো যায় না? এটা চল ম্যাডামের অর্ডার, আজকে কথা হয়েছে, উনি খুবই 1-2 তারিখ কি করবেন উনি। ম্যাম আমরা তো বলতে গেলে প্র্যাকটিক্যাল অবস্থা কিছুই দেখি নাই। কেন কি করছে? 4 দিন আগে এরকম ম্যাম। না ম্যাম আমরা কিছুই দেখি নাই ম্যাম। কেন দেখোনি আমাকে সেটা বলো। সবাই যখন দেখছে তখন তোমরা কি করছো? সেদিন যখন আমি করাচ্ছিলাম তখন তোমাদের কি ক্লাস ছিল? তখন